তোমরা কিভাবে শর্টকাট টেকনিক ইউজ করে 2 থেকে 3টা ফরম্যাট জাস্ট মাথার ভিতর রেখে তুমি সবগুলা প্যারাগ্রাফ কিভাবে অ্যান্সার করে আসতে পারবা। শুধু তাই না, তোমার পরীক্ষায় যে প্যারাগ্রাফে আসুক না কেন, তুমি জাস্ট 2 থেকে 3টা ফরম্যাট মাথার ভিতর রাখে সবগুলোর অ্যান্সার কিভাবে করে আসতে পারবা। এই শর্টকাট টেকনিক নিয়েই কিন্তু আমরা এই পর্যায়ে আলোচনা করব। তার আগে আমরা একটু আলোচনা করে রাখি যে তুমি শর্টকাট টেকনিক ইউজ করে এই ফরম্যাটগুলো ইউজ করে তুমি কিভাবে 10-এ 10 নাম্বার উঠাইতে পারবা। সো আসো, এখন কথা হচ্ছে ভাইয়া, একটা জিনিস মাথার মধ্যে রাখবা, আমাদের যে টিচারগুলো খাতা থাকে হিউজ পরিমাণ খাতা থাকে, তোমার খাতা প্রতিটা লাইনকে স্যারের দেখা সম্ভব মোটেও কিন্তু না। তাহলে তোমার জন্য করণীয় কি? তোমার জন্য করণীয়, তোমার ধরে নাও পরীক্ষায় আসার মতো, তোমার ধরে নাও এক্সামে আসার মতো যে গুরুত্বপূর্ণ যে প্যারাগ্রাফগুলো আছে, তুমি যেই কাজটা করবা, তুমি হয়তো 10 থেকে 12টা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারতেছো না। সো আমি তোমাকে সাজেস্ট করবো ভাইয়া, এতটুকু কষ্ট করো অন্তত, যে কি করবা, তুমি জাস্ট শুরুর 1 থেকে 2টা সেন্টেন্স মুখস্থ করবা যেগুলো ইম্পর্টেন্ট সেই প্যারাগ্রাফগুলোর। আবার রিপিট করতেছি, তুমি জাস্ট এক্সামে আসার মতো যে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো আছে, ওই প্যারাগ্রাফের জাস্ট 1 থেকে 2 লাইন, 1 থেকে 2টা সেন্টেন্স তুমি মুখস্থ করবা। মুখস্থ করে যে কাজটা করবা এবং ওই প্যারাগ্রাফের লাস্টের 1 থেকে 2টা সেন্টেন্স তুমি মুখস্থ করবা। মুখস্থ করার ফলে যে ঘটনাটা ঘটবে, দেখা যাবে যে আমরা যখন শর্টকাট টেকনিকটা ইউজ করব, তখন প্যারাগ্রাফের শুরুতে যদি তুমি যেটা মুখস্থ করছো 1 থেকে 2টা সেন্টেন্স বা লাস্টের 1 থেকে 2টা সেন্টেন্স, ওই 4টা সেন্টেন্স যদি তুমি ওই শর্টকাট ফরম্যাটের শুরুতে এবং লাস্টে লিখে দিয়ে আসতে পারো, সেক্ষেত্রে কিন্তু স্যার আমাদের মাঝখানে তুমি কি লেখছো না লেখছো কিন্তু অত কিন্তু দেখার কি নাই ভাইয়া, সুযোগ বা সময় নাই। তোমার দেখবে কতটুকু, জাস্ট 1 থেকে 2টা সেন্টেন্স দেখতে পারে এবং লাস্টে সিগনেচার করার সময় 1 থেকে 2টা সেন্টেন্স দেখতে পারে, বলতে পারো। এর উপর তোমার নাম্বার কিন্তু কি করবে, ডিফেন্ড করবে। সো তুমি নিজেও বুঝতেছো যে হ্যাঁ, আমি যদি ওই শর্টকাট টেকনিকের সাথে বা ওই শর্টকাট টেকনিকের সঙ্গে যদি আমি যতগুলো আমাদের ধরে নাও যে প্যারাগ্রাফ আছে, ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আছে, তার যদি জাস্ট শুরুতে কি করতে পারি 1 থেকে 2টা সেন্টেন্স এবং শেষে যদি 1 থেকে 2টা সেন্টেন্স মুখস্থ করে লিখে দিয়ে আসতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমি প্যারাগ্রাফে 10-এ 10 নাম্বার উঠাইতে পারবা। এবং আমি যদি তোমাদের আরেকটা বিষয় ইনশিওর করি, সেটা হচ্ছে কি, আমরা যে শর্টকাট টেকনিকগুলো ইউজ করার ট্রাই করছি, আমি চেষ্টা করছি যে ধরে নাও তোমরা দেখবা ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলগুলোতে যদি খেয়াল করে দেখবা যে প্রায় সবগুলা শর্টকাট ফরম্যাট একই, মানে সবাই দেখা গেছে একটা ফরম্যাট ইউজ করছে। তো বলতে পারো আমাদের যে টিচারগুলো খাতা দেখে, তারা মোটামুটি এই শর্টকাট টেকনিকের সাথে এখন পরিচিত, তারা দেখলেই বুঝতে পারে যে হ্যাঁ তুমি শর্টকাট টেকনিক ইউজ করে দিয়ে আসছো। তো আমাদের যে শর্টকাট টেকনিকটা আছে সেটা কিন্তু দেখবা যে তোমরা অন্য কোনো ভিডিওর সাথে বা অন্য কোনো শর্টকাট ফরম্যাটের সাথে সেইভাবে মিলবে না। সো এক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে, তুমি যদি প্রথম 1 থেকে 2টা সেন্টেন্স মানে পরীক্ষার হলে সুন্দর করে লিখে দাও, দেন আমাদের শর্টকাট ফরম্যাটটা যদি সেই অনুযায়ী সুন্দর করে লিখে দাও, অটোমেটিক কিন্তু ধরে নাও স্যার বুঝতে পারবে না যে তুমি শর্টকাট টেকনিক ইউজ করে আসছো। সেক্ষেত্রে কিন্তু তোমার 10-এ 10 নাম্বার পাওয়ার চান্স অনেক কি বেশি। সো আসো আমরা একটু শর্টকাট ফরম্যাটের দিকে যদি যাই, তো প্রথম কথা হচ্ছে কি ভাইয়া, দেখো একটু যদি খেয়াল করি, প্রথমে আছে দেখো ব্যাড সাইড রিলেটেড প্যারাগ্রাফ। যত ধরনের যে ব্যাড সাইড মানে ধরনের খারাপ দিক আছে, এই খারাপ দিক সম্পর্কে আমাদের যত প্যারাগ্রাফ আছে, আমি এখানে ধরে নাও তোমাদের একটা লিস্ট দিয়ে জাস্ট বোঝানোর ট্রাই করছি। এই প্যারাগ্রাফগুলো আমরা একটু পরে যে শর্টকাট ফর্ম দেখবো বা শর্টকাট ফরম্যাট দেখবো, ওইটার মাধ্যমে এই এতগুলো প্যারাগ্রাফ আমরা লিখতে পারি। শুধু কি এতগুলোই না, এরকম এর সংখ্যা হিউজ পরিমাণ থাকতে মানে অনেক আছে। মানে তোমার যত ব্যাড সাইড রিলেটেড যত প্যারাগ্রাফ আছে, তুমি জাস্ট ওই একটা ফরম্যাট ইউজ করে সবগুলো প্যারাগ্রাফ লিখতে পারো। আমি তোমাকে বোঝানোর জন্য জাস্ট এখানে একটা তোমাদের লিস্ট দিয়ে রাখছি যে এই প্যারাগ্রাফ তুমি লিখতে পারো। সো এরকম কিন্তু তুমি হাজার হাজার প্যারাগ্রাফ ওই শর্টকাট ফরম্যাট মানে ব্যাড সাইড রিলেটেড যে প্যারাগ্রাফের ফরম্যাটটা সেটা ইউজ করে তুমি লিখতে পারো। তো দেখো আমরা যদি 1 থেকে 2টা লাইন একটু পড়ি, লেখা আছে দেখো, বাংলাদেশ ইজ এ গ্রেট কান্ট্রি, মানে বাংলাদেশ একটি মহান দেশ। এখানে কিন্তু তুমি লিখতে পারো বাংলাদেশ ইজ অ্যান ইনডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটি কি দেশ, স্বাধীন দেশ। দেয়ার আর মেনি প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশে অনেক কি আছে ভাইয়া, সমস্যা আছে। তো সাম অফ দেম আর প্রিভেন্টেবল অ্যান্ড সাম অফ দেম আর আনপ্রিভেন্টেবল, মানে কিছু কিছু সমস্যা আছে যা নিরাময় করা যায় এবং কিছু কিছু সমস্যা আছে যা নিরাময় করা যায় না। তো তোমরা কিন্তু বুঝতেই পারতেছো এই কথাগুলো কিন্তু আমরা যে কোনো ব্যাড সাইড রিলেটেড প্যারাগ্রাফের সাথে যুক্ত করে দিতে পারি। তারপরে দেখো লেখা আছে বাট প্রবলেম ইজ প্রবলেম, মানে সমস্যা তো সমস্যাই, মানে কিন্তু সমস্যা তো সমস্যাই। তারপরে দেখো সুন্দর করে লেখা আছে প্যারাগ্রাফ নেম। ধরে নাও তোমার ট্রাফিক জ্যাম সম্পর্কে আছে, তুমি জাস্ট এই প্যারাগ্রাফ নেমের জায়গায় কি লিখে দেবো ভাইয়া, ট্রাফিক জ্যাম। তোমার এয়ার পলিউশন আছে, তুমি এখানে লিখে দেবো এয়ার পলিউশন। মানে যে কোনো ব্যাড সাইড রিলেটেড তোমার প্যারাগ্রাফ আসুক না কেন, তুমি জাস্ট ওখানে জাস্ট ওটার কি লিখে দেবো ভাইয়া, নাম লিখে দেবো। সো এইভাবে যদি পুরোটা পড়তে চাই আমাদের অনেক সময়ের ব্যাপার। সো আমি একটা তোমাদের কাজ করি, সেটা হচ্ছে কি, এই যে পুরো প্যারাগ্রাফ যেটা আছে, এই প্যারাগ্রাফের জাস্ট বাংলা মিনিংটা আমরা একটু দেখার ট্রাই করি। কেন বাংলা মিনিং দেখবো, আর একটা কথা তোমাদের বলে রাখি, ধরে নাও যাদের দেখা যাচ্ছে এতটুকু মুখস্থ করার ক্ষমতা নাই, তারা কিভাবে সঠিকভাবে মানে সহজভাবে
এই ইংলিশগুলো মুখস্থ করবা, তোমরা একটা কাজ করবা, যে কোনো ইংলিশ মুখস্থ করার আগে তার বাংলা মিনিংগুলো পড়ার ট্রাই করবা। বাংলা মিনিং যখন তুমি পড়বা তখন অটোমেটিক ওই থিমগুলো তোমার মাথার মধ্যে চলে আসবে, দেন ইংলিশটা পড়তে তোমার অনেক ইজি ফিল হবে। সো আমি তোমাদের এইটার বাংলা যদি মানে পুরো বলতে পারো যে ব্যাড সাইড রিলেটেড প্যারাগ্রাফের যে বাংলাটা আছে, এই বাংলা মিনিংটা যদি দেখাই, এই বাংলা মিনিংটা আমি তোমাদের কেন দেখাবো, দেন তোমরা যাতে একটা কনফিডেন্স পাও যে হ্যাঁ এই তো এইভাবে যদি আমরা লিখি তাহলে যে কোনো ব্যাড সাইড প্যারাগ্রাফ কিন্তু আমরা লিখে দিয়ে আসতে পারি, দেন স্যার কিন্তু নাম্বার দিতে পারবে অবশ্য। সো আমরা যদি দেখি, দেখো লেখা আছে বাংলাদেশ একটি মহান দেশ, আমাদের দেশে অনেক সমস্যা আছে, তার মধ্যে কিছু কিছু সমস্যা যা প্রতিকার করা যায় এবং কিছু কিছু সমস্যা আছে যা প্রতিকার করা যায় না, মানে যা নিরাময় করা যায় না, কিন্তু সমস্যা তো সমস্যাই। এরপরে আমরা কি লিখবো, এখানে প্যারাগ্রাফের নামটা লিখবো। আমাদের দেশে যে বড় বড় সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম একটি সমস্যা, ধরুন আমরা যদি বলি ট্রাফিক জ্যাম মানে যানজট, মানে কি বোঝানো হচ্ছে, আমাদের দেশে যে বড় বড় সমস্যা রয়েছে তার মধ্যে একটি অন্যতম সমস্যা কি, যানজট। সো এখানে কিন্তু তুমি যে কোনো নাম ইউজ করতে পারো। এটির অনেকগুলো কারণ আছে। প্রথমত, আমাদের দেশের অধিকাংশ মানুষই অশিক্ষিত। সো স্বাভাবিকভাবে কিন্তু খেয়াল করে দেখো যে আমাদের দেশে স্বাভাবিক অনেকগুলো মানুষই, অধিক মানুষই কি ভাইয়া, অশিক্ষিত। সো এটা কিন্তু তুমি যে কোনো কাজে ইউজ করতে পারবা। তারপরে দেখো যদি একটু খেয়াল করি, তারা এই সমস্যাটি সম্পর্কে অতটা সচেতন নয়। দ্বিতীয়ত, আমরা সাধারণত পিছিয়ে পড়া। তো দেখো তোমরা যদি খেয়াল করো, আমরা কিন্তু অন্যান্য দেশের তুলনায় কি অনেক পিছিয়ে পড়া। কারণ যানজটের কথাও যদি বলি, অন্যান্য দেশে কিন্তু যানজটের ব্যবস্থা কিন্তু অন্য লেভেলের, বলতে পারো সেখানে ট্রাফিকের কোনো সমস্যা নাই, যানজটের কোনো সমস্যা নাই। সো আমাদের অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে পড়া, যে কারণে কিন্তু যানজট একটা আমাদের ভয়াবহ সমস্যা হতে পারে। এই যানজটের কাছে কিন্তু তুমি ধরে নাও যে আর্লি ম্যারেজ মানে বাল্যবিবাহ, যে কোনো কিছু ইউজ করতে পারো। তারপরে দেখো তৃতীয়ত, অর্থনৈতিকভাবে অনেক মানুষই যারা স্বয়ংসম্পূর্ণ নয়। বলতে গেলে যে অর্থনৈতিকভাবে এমন অনেক মানুষ আছে যারা স্বয়ংসম্পূর্ণ নয়, এ কারণে কিন্তু যানজট একটি সমস্যা হইতে পারে। তাই আমরা এই ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন, বলতে পারো অর্থনৈতিকভাবে অনেক মানুষ আছে যারা স্বয়ংসম্পন্ন নয়, সেই কারণে কিন্তু আমরা বলতে পারো যানজটের মতো বা বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু আমরা সম্মুখীন হয়ে পড়ে আছি। যদি তোমাদের দেখা যেত অর্থ থাকতো, টাকা পয়সা থাকতো, সেক্ষেত্রে রাস্তাঘাট কিন্তু অন্য লেভেলের হইতো, দেন প্রতিটা জায়গায় দেখা যাইতো যে ওভারব্রিজ হইতো, সেক্ষেত্রে কিন্তু যানজট এই সমস্যাটা ফিল আসতো না, ওই রকম সমস্যা কিন্তু হইতো না। সো আসো তারপরে যদি দেখি, আমরা এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। তো দেখো তোমরা কি স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছো? তুমি স্কুলের জন্য বের হচ্ছে বা কলেজের জন্য বের হচ্ছে, কিন্তু তুমি টাইমলি কিন্তু স্কুল বা কলেজে যাইতে পারতেছো না। কিসের জন্য ভাইয়া? যানজট বা বিভিন্ন সমস্যার জন্য, যেটাই কোনো কেন। তারপর যদি একটু খেয়াল করি, দিনের পর দিন এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অবশ্যই কিন্তু দিনের পর দিন কিন্তু যদি স্বাভাবিকভাবে দেখো, বাল্য বিবাহ করতে বলো, এয়ার পলিউশন বলো, এনভায়রনমেন্ট পলিউশন বলো, ওয়াটার পলিউশন বলো, যানজট বলো, এগুলো কিন্তু কি হচ্ছে, বৃদ্ধি অনেক দিনের পর দিন বেড়েই চলছে। যদিও সকলে এই সমস্যাটি অনুভব করছে, কিন্তু কেউ এটি নিরাময় করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না। মানে তোমার আমার সবারই কিন্তু সমস্যাটা কি মনে হচ্ছে, ফিল হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এটা কি করতে পারতেছি না ভাইয়া, আমরা কিন্তু যথাযথ যে পদক্ষেপটা সেটা গ্রহণ করতে পারতেছি না। আমাদের বুঝতে হবে যে এটি একটি বড় প্রতিবন্ধকতা আমাদের দৈনন্দিন জীবনের শান্তি এবং সমৃদ্ধির ক্ষেত্রে। সো বলতে পারো আমাদের দৈনন্দিন জীবনে যে সুখ শান্তি আছে তার কিন্তু একটা বড় বাধা, যে সমস্যাটা সম্পর্কে আমরা বলতেছি, এই সমস্যার কথা কিন্তু বলতে পারি। এটা শুধু আমাদের জাতীয় সমস্যা তা নয়, বরং এটি একটি বিশ্বজনিত সমস্যা। সুতরাং দেশের প্রতিটি নাগরিকের এই সমস্যা নিরাময় করতে এগিয়ে আসা উচিত। তো তুমি যদি মনে করো যানজট বা বাল্যবিবাহ বা বিভিন্ন কিছু এগুলো শুধু আমাদের বাংলাদেশের সমস্যা, বিষয়টা কিন্তু এরকম না। তুমি যে যে ছোট ছোট কান্ট্রি আছে, ছোট ছোট দেশ আছে, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ, তুমি ইন্ডিয়ার দিকে তাকাও, পাকিস্তানের দিকে তাকাও, বা অন্যান্য দেশের দিকে বা নেপালের দিকে তাকাও, এই সমস্যা কিন্তু প্রায় প্রতিটা দেশেই বহমান। সো বলতে পারো তোমরা বুঝতেই পারতেছো যে এই বাংলা মিনিং পরে অন্তত এতটুকু রিলাইজ করতে পারতেছি যে হ্যাঁ, আমরা যে কোনো ব্যাড সাইড তোমার হচ্ছে যে প্যারাগ্রাফ আসুক না কেন, আমরা এইভাবে কিন্তু কি করে দিয়ে আসতে পারবো ভাইয়া, লিখে দিয়ে আসতে পারবো। সো ভাইয়া এরপরে আমরা একটু কোন দিকে যাই, এরপর একটু গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফের দিকে যদি আমরা একটু যাই, দেখো খেয়াল করো, গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফ মানে এখানে টোটাল আমি চেষ্টা করছি 20টা জাস্ট একটা টাইপ তোমাদের দেখানোর। এমন না যে আমাদের গুড সাইড রিলেটেড যে প্যারাগ্রাফটা আছে, যে ফরম্যাটটা আছে, তুমি জাস্ট এই 20টা অ্যান্সার করতে পারবা। এরকম শত শত কোশ্চেনে তুমি অ্যান্সার করতে পারবা। ভালো যতগুলো দিক আছে, যেমন দেখো ট্রি প্লান্টেশন, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ভ্যালু অফ টাইম, তোমার স্কুল ম্যাগাজিন, স্কুল লাইব্রেরি, তোমার কলেজ লাইব্রেরি বা কলেজ ম্যাগাজিন বা ফিমেল এডুকেশন, এভরিথিং যতগুলো প্যারাগ্রাফ দেখতেছো, এগুলা কিন্তু ভাই আমরা গুড সাইড প্যারাগ্রাফের মানে যদি আমাদের কমন না আসে, সেক্ষেত্রে কিন্তু ভাইয়া জাস্ট গুড সাইড প্যারাগ্রাফের এই ফরম্যাটটা কিন্তু আমরা সুন্দরভাবে লিখে ওইগুলো প্যারাগ্রাফ কিন্তু কি করতে পারবো ভাইয়া, পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবো। সো যদি দেখো, আমি আর চাচ্ছি না যে এই বিষয়গুলো তোমাদের কন্টিনিউ পড়াই দেওয়ার, তার কারণ ভিডিওটার লেন্থ অলরেডি এত বড় হয়ে গেছে যেটা বলার বাইরে। সো তোমরা কি করবা, দেখো যে জায়গায় লেখা আছে প্যারাগ্রাফ নেম, তো তোমরা চেষ্টা করবা ওই প্যারাগ্রাফ নেমের জায়গায় শুধুমাত্র তোমার যে টপিকটা আসবে, মানে যেই প্যারাগ্রাফটা আসবে, ওই প্যারাগ্রাফের নামটা কি করার ভাইয়া, লিখে দেওয়ার।
আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো। তোমরা একটা কাজ করতে পারো, এই যে তোমাদের গুড সাইড যে রিলেটেড প্যারাগ্রাফ আছে, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা ভিডিওটা পোস্ট করে তোমরা সুন্দর করে লিখে নিতে পারো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে যদি আমরা একটু দেখি, খেয়াল করি, আমাদের দেখো 3 নম্বর যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ। সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ মানে কি, যদি একটু খেয়াল করি, দেখো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু টপিক এই যে দেখো ইন্টারনেট, কম্পিউটার বা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, বা ধরে নাও তারপর তোমার হচ্ছে ফেসবুক আছে। আমি জাস্ট এইটার মাধ্যমে, তারপর তোমার বলতে পারো যে মোবাইল ফোন আছে, আমি জাস্ট এই 10টার মাধ্যমে তোমাদের বোঝানোর ট্রাই করছি এই ধরনের যত প্যারাগ্রাফ আছে তোমরা সায়েন্স রিলেটেড যে প্যারাগ্রাফ, ওই ফরম্যাটটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। এরকম অসংখ্য সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ থাকতে পারে, সকল ক্ষেত্রে তুমি একটা ফরম্যাট কি করতে পারবা ভাইয়া, ব্যবহার করতে পারবা। সো আমরা যদি একটু সেই ফরম্যাটটা যদি দেখি, দেখো ফরম্যাটের দিকে যদি আমরা একটু খেয়াল করি, তো দেখো সুন্দরভাবে ফরম্যাটটা দেওয়া আছে। দেন যে জায়গায় শুধু প্যারাগ্রাফ নেম আছে, তোমরা চেষ্টা করবা কি এই প্যারাগ্রাফ নেমের জায়গায় শুধুমাত্র যেই টপিক নিয়ে আসছে এই টপিকের জাস্ট নামটা লেখা। সো আশা করি তোমরা প্যারাগ্রাফ সম্পর্কে তোমার লাইফের যত ইনস্ট্রাকশন দরকার ছিল, যত গাইডলাইন দরকার ছিল, ইনশাল্লাহ এই একটা ভিডিওর মাধ্যমে সবকিছু শেষ হয়ে গেছে। তোমরা যদি ভাইয়া এই সেম ক্যাটাগরি ক্লাসগুলো চাও এবং সেম ক্যাটাগরি ভিডিওগুলো চাও, দেন নেক্সটে তোমরা কোন টপিক নিয়ে এইরকম ফরম্যাট চাচ্ছ বা এইরকম বলতে পারো একটা গাইডলাইন চাচ্ছ, তো সেই বিষয়গুলো নিয়ে তোমার ভিডিওর নিচে বেশি বেশি কি করো ভাইয়া, কমেন্ট করো। এবং আমাদের যেদি পড়ালেখার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তোমরা ফলো দিয়ে আমাদের পাশেই থাকো। সো দেখা হবে কি ভাইয়া আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।